হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস 6-এর ইতিহাস বইয়ের অধ্যায় 6-এর লাইন ভিত্তিক আলোচনা করব। তো শুরু করা যাক। সাম্রাজ্য বিস্তার ও শাসন আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ। তো এই সময়ে যে যে সাম্রাজ্যগুলো গড়ে উঠেছিল সেগুলোর সম্বন্ধেই আমরা এই অধ্যায়ে জানব। তার আগে আমরা জানবো এই সাম্রাজ্য কী। তো দেখো এখানে কি বলছে, শামীমের কাছে পুরনো দিনের অনেকগুলো পয়সা আছে। ওর নানা ওকে দিয়েছিলেন, ওর নানা অর্থাৎ ওর দাদু ওকে দিয়েছিলেন 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা। কোনোটা চৌকো, কোনোটা ফুলের মতো স্টিলের চকচকে ছোট গোল 10 পয়সাগুলো শামীমের খুব প্রিয়। পুরনো কয়েকটা 2 টাকার নোটও আছে ওর। একদিন সবগুলোই বন্ধুদের আর রবির দাদুকে দেখাতে নিয়ে গেল। তো দেখো এই পুরনো দিনের পয়সা বা নোটগুলো এরকম দেখতে হয়। তো দাদু সব দেখে বললেন, দারুণ তো, তোমরা আর কেউ কিছু জমাও নাকি? পলাশ বলল, আমি খেলনা জমাই, ছোটবেলার সব খেলনা রয়েছে আমার। রাবেয়া বলল, আমিও খেলনা জমাই। দাদু বললেন, পুরনো দিনের নানান জিনিস জমিয়ে রাখা ভালো, তাতে এক সময়ে বোঝা যাবে সেই জিনিসগুলো কেমন ছিল পুরনো দিনে। তারপর বললেন, এই যে টাকায় বা পয়সায় সিংহের মুখওয়ালা একটা ছাপ থাকে, সেটা কি বলো তো? সবাই বলল, অশোক স্তম্ভ। দাদু বললেন, কেন ওই স্তম্ভটা টাকা পয়সায় ছাপা থাকে জানো? দেখো অশোক স্তম্ভ এরকম দেখতে হয়। রাবেয়া বলল, সম্রাট অশোকের ওই স্তম্ভটাই ভারতের জাতীয় প্রতীক। দাদু বললেন, ওই স্তম্ভটি সারনাথে পাওয়া গেছে, তার মাথায় পিটোপিটি 4টি সিংহের মূর্তি আছে। এখন সেটি সারনাথ জাদুঘরে রাখা আছে। এক সময়ে সম্রাট অশোক যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন, মানুষের কাছে শান্তির বাণী পৌঁছে দিয়েছিলেন। তাই তার স্তম্ভটি 1950 সালে 26শে জানুয়ারি জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছে। সেটি ওল্টানো পদ্মের মতো দেখতে একটি বেদির ওপর রাখা, তার ওপর অশোক চক্র দেখা যায়। এই চক্রের বাঁ দিকে ষাঁড় ও ডান দিকে ঘোড়ার মূর্তি। তো দেখো আমরা যে টাকা পয়সার পেছনে দেখতে পাই অশোক স্তম্ভ, এটি কার সৃষ্টি? অশোক, সম্রাট অশোকের। এর কথা আমরা আগে জানব। এই যে অশোক স্তম্ভ আমাদের দেশের অর্থাৎ ভারতের জাতীয় প্রতীক। তো এটি পাওয়া গেছিল সারনাথে, এখন এটি সারনাথ জাদুঘরে রাখা আছে। তো এই স্তম্ভটি আমাদের জাতীয় প্রতীক হিসেবে 1950 সালে 26শে জানুয়ারি আমাদের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছিল। তো তোমরা এটা মনে রাখবে। তো তারপরে কি বলছে, সেদিন বাড়ি ফিরে পৃথার মনে খটকা লাগলো। দাদু অশোককে রাজা না বলে সম্রাট বললেন কেন? তাহলে কি রাজা আর সম্রাট আলাদা? তোমাদের মনেও এই প্রশ্নটা নিশ্চয়ই জাগছে যে রাজা আর সম্রাটের মধ্যে পার্থক্য কি? আমরা রাজা তো বলি, তো এখানে আমরা সম্রাট কেন বলছি অশোককে? অশোকও তো একজন রাজা, তাহলে আমরা তাকে সম্রাট কেন বলছি? দেখো, পরের দিন ক্লাসে দিদিমণিকে সেই প্রশ্নই করল পৃথা। দিদিমণি বললেন, হ্যাঁ, রাজা আর সম্রাট আলাদা। এবার তাহলে তোমাদের সম্রাট আর সাম্রাজ্যের কথা বলা যাক। সাম্রাজ্য কি? সম্রাট কে? সহজ করে বললে সাম্রাজ্য একটা বিরাট অঞ্চলকে বোঝায়। ধরা যাক একটা রাজ্যে কয়েক হাজার জনগণ থাকে, তাহলে একটা সাম্রাজ্যে কয়েক লক্ষ জনগণ থাকবে। অনেকগুলো রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা হয়, সেই বড় শাসন এলাকাটাই সাম্রাজ্য। অর্থাৎ দেখো যে একটা ছোট ছোট কয়েকটা রাজ্যকে নিয়ে একটি বড় রাজ্য গঠন হচ্ছে। অর্থাৎ বলছে কি, যেমন আমাদের দেশ ধরো, কয়েকটা রাজ্যকে নিয়ে তো আমাদের দেশ গঠন হয়েছে, সেই রকমই সাম্রাজ্য গঠন করার ক্ষেত্রেও কয়েকটা রাজ্যকে নিয়ে একটা কি হচ্ছে, বড় অঞ্চল তৈরি হচ্ছে, সেটাকেই সাম্রাজ্য বলা হয়। এই সাম্রাজ্য শাসন করেন যিনি, তিনি সম্রাট। সম্রাট মানে বড় রাজা। যে রাজা অনেক জনগণ ও অঞ্চলের শাসক, তিনি সম্রাট। তার শাসন এলাকায় তার কোথায় শেষ কথা।
তিনি রাজাদেরও রাজা, অর্থাৎ রাজাধিরাজ। তবে সম্রাট যদি মহিলা হন তখন তাকে বলা হয় সম্রাজ্ঞী। অর্থাৎ দেখো, এই সাম্রাজ্য যে শাসন করে তাকে কি বলা হয়? সম্রাট বলা হয়। যদি সে নারী হয় অর্থাৎ মেয়ে হয় তাকে আমরা কি বলবো? সম্রাজ্ঞী বলবো। তো এটাই বলছে সম্রাট কাকে বলছে? যে সাম্রাজ্যের যে শাসক, অর্থাৎ তিনি কি হচ্ছে? রাজার রাজা, অর্থাৎ রাজাধিরাজ, তিনি বড় রাজা। সাম্রাজ্য তৈরি হয় যুদ্ধ করে। ধরা যাক একজন রাজা যুদ্ধ করে অন্য রাজাদের হারিয়ে দিল, তারপর সব রাজ্যগুলো এক করে একটা বড় শাসন এলাকা তৈরি হলো, তাকেই সাম্রাজ্য বলা হয়। সেই জয়ী রাজা একটা বড় যজ্ঞ করে বিরাট উপাধি নিলেন। তখন তার চেয়ে বেশি শক্তিশালী আর কেউ থাকলো না, তিনি হয়ে গেলেন সম্রাট। সর্বক্ষেত্রে যদিও রাজা যজ্ঞ করে সম্রাট হতেন না। তো দেখো সাম্রাজ্য কিভাবে বাড়াতো? যখন একজন সম্রাট তিনি কি করলেন? তার যে রাজ্যগুলো আছে, অর্থাৎ তিনি একটা রাজ্যের শাসক, তিনি কি করলেন? অন্য রাজ্যতে যুদ্ধ করে সেটাকে হারিয়ে তিনি তার রাজ্যে অন্তর্ভুক্ত করলো। এরকম অনেকগুলো রাজ্যকে একটা বড় অঞ্চলে তিনি সীমাবদ্ধ করার পর কি হলো? একটা সাম্রাজ্য গঠন হলো। এই সাম্রাজ্য গঠনের পর তিনি কি করতেন? যজ্ঞ করে তিনি একটা উপাধি নিতেন। এই উপাধির দ্বারা তিনি কি হতেন? একটা বড় সম্রাট হিসেবে পরিচিতি লাভ করত সমাজে। তো সেই কারণে এইরকমই একটি যজ্ঞ হলো অশ্বমেধ যজ্ঞ। এটি আমাদের কিংবদন্তি বিভিন্ন কাহিনীতে আমরা দেখতে পাই। এছাড়াও বিভিন্ন প্রাচীনকালের রাজারা এই যজ্ঞ করত। এই অশ্বমেধ যজ্ঞে একটি বিরাট প্রচলন ছিল আগে। তো দেখো তারপরে কি বলছেন? ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য তৈরি হলো কিভাবে? অর্থাৎ দেখো এই সাম্রাজ্য কিভাবে আমাদের দেশে তৈরি হলো সেটাই আমরা এবার জানব। 16টি মহাজনপদের কথা তোমরা আগেই জেনেছ, আগের অধ্যায়ে তোমরা এটা জেনেছ। এই এক একটা মহাজনপদ ছিল এক একটা রাজ্য। তো এই মহাজনপদগুলো এক একটা রাজ্য ছিল। মগধ মহাজনপদে পরপর 3টি রাজবংশ রাজত্ব করেছিল। সেই সব রাজারা অন্যান্য মহাজনপদদের বেশিরভাগকেই নিজেদের দখলে আনেন। তো একটু আগেই বললাম আমরা যে সাম্রাজ্য গঠন করার ক্ষেত্রে তারা কি করত? একটা রাজ্য থেকে আরেকটি রাজ্যে আক্রমণ এনে সেখান থেকে তাদেরকে দখল করত এবং আস্তে আস্তে তাদের সীমানা বাড়ানোর চেষ্টা করত তাদের রাজ্যে। এই করে করে একটা সাম্রাজ্য তৈরি হতো। তো সেই রকমই আমাদের যে মগধ মহাজনপদ ছিল 16টি মহাজনপদের মধ্যে, এই মগধ কি করেছিল? অন্যান্য যে মহাজনপদগুলো ছিল তাদের মধ্যে শক্তিশালী হয়ে উঠেছিল এবং কিছু মহাজনপদ দখলও করে নিয়েছিল। তো সেই জন্য তারা সীমানা কি করেছিল? বাড়িয়ে ফেলেছিল। তো তারপরে কি হয়েছিল? সেই সব রাজারা অন্যান্য মহাজনপদের বেশিরভাগকে নিজেদের দখলে আনেন। এই যে 3টি রাজবংশ মগধে সেই সময় কি করেছিল? রাজত্ব করেছিল। তারা কি করেছিল? সীমানা অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিল, তারা বাড়িয়ে ফেলেছিল, অনেক রাজাকে হারিয়ে দিয়েছিল। তো তাদের দখল নিয়ে নিয়েছিল সেই 16টি মহাজনপদের অনেকটাই। তো শেষ পর্যন্ত মগধকে ঘিরেই ভারতের প্রথম সাম্রাজ্য তৈরি হয়। এই মগধকে ঘিরে 16টি মহাজনপদের মধ্যে মগধকে ঘিরেই প্রথম সাম্রাজ্য গঠন হয়। এই মগধকে এই যে 3টি বংশের কথা, 3টি রাজবংশ ছিল, এরা কি করেছিল? সীমানা অনেকটা কি করেছিল? এগিয়ে নিয়ে গিয়েছিল। অন্যান্য যেসব রাজ্যগুলো রয়েছে সেগুলো দখল নিয়ে নিয়েছিল। তো তারপরে এই মগধকে ঘিরে, যেহেতু মগধ অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছিল, এই মগধকে ঘিরেই কী হয়েছিল? ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য গঠন হয়েছিল। সেই সাম্রাজ্যের নাম কি? মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানার আগে আমাদের আরেকজনের কথা তো জানতেই হবে। তিনি হলেন আলেকজান্ডার। আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে অভিযান খ্রিস্টপূর্ব 327 থেকে 326 অব্দ নাগাদ হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিলেন গ্রিসের ম্যাসিডনের শাসক আলেকজান্ডার। এই আলেকজান্ডার কে ছিলেন? গ্রিসের ম্যাসিডনের শাসক, যিনি শাসক হওয়ার পরেই তিনি বেরিয়ে পড়েছিলেন বিভিন্ন দেশকে দখল করার জন্য এবং তার লক্ষ্য ছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশ, এবং তিনি এই ভারতীয় উপমহাদেশকে দখল করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। উপমহাদেশের বিভিন্ন ছোট বড় শাসকদের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল
এর মধ্যে এল্ডর পোরাস বা রাজা পুরুষ সঙ্গে তার যুদ্ধ খুব বিখ্যাত। তো তিনি আমাদের এই ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিলেন, বিভিন্ন দেশকে হারিয়ে হারিয়ে তিনি আমাদের এই দেশে পৌঁছেছিলেন, এবং আমাদের দেশে পৌঁছে তিনি বিভিন্ন ছোট বড় রাজ্যকে হারিয়েও ছিলেন। এবং তার সঙ্গে তিনি আরেকজন রাজার সঙ্গে দেখা হয়, আমাদের ভারতীয় উপমহাদেশের একজন রাজা, তিনি হচ্ছেন রাজা পুরু। তার সঙ্গে সাক্ষাৎ হয় যুদ্ধক্ষেত্রে এই আলেকজান্ডার। তো এই আলেকজান্ডার এর সঙ্গে যে যুদ্ধে নেমেছিলেন রাজা পুরু, যেখানে আলেকজান্ডার বিভিন্ন দেশকে হারিয়ে আসছেন, খুব শক্তিশালী রাজা, যার কাছে কোনো রাজারা তো ভয়ে পালিয়ে যায় কোনো কোনো রাজা তার সামনে গেলে, সেখানে এই রাজা পুরু তার চোখে চোখ রেখে যুদ্ধ করতে নেমেছিলেন এবং খুব বীরত্বের সহকারে তিনি যুদ্ধও করেছিলেন। এই রাজা পুরুর রাজত্ব ছিল ঝিলাম ও চেনাম নদী দুটির মাঝের অঞ্চলে। এই দুটি নদীর মাঝের অঞ্চলে এই রাজত্ব ছিল, এবং এই ছোট রাজ্যটিকেই কি করেছিল দখল করার জন্য আলেকজান্ডার আক্রমণ করেছিল। কিন্তু রাজা পুরু খুব দক্ষতার সহকারে তিনি তার বিরুদ্ধে লড়াই করেছিলেন, এবং অনেক দিন এই লড়াই চলার পর আলেকজান্ডার ছাড়াও গ্রিক বাহিনী তাকে সম্মান দিয়েছিল, এবং তিনি যে বীরত্বের সহকারে এই যুদ্ধ করেছিলেন তারা সেটার প্রশংসাও করেছিল। এবং এই যুদ্ধের পরে তিনি হেরে গেল, পুরুর রাজা হেরে গেল, তাকে সম্মান সহকারে তার রাজ্য আবার ফিরিয়ে দেওয়া হয়। তো দেখো, এটাই বলছে, বিরাট সেনাবাহিনী নিয়ে পুরু আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধে নামেন, কিন্তু গ্রিক বাহিনীর কাছে শেষ পর্যন্ত পুরু হেরে যান। তবুও তার বীরত্বকে গ্রিকরা সম্মান জানিয়েছিল। যেটা আমি বললাম, রাজা পুরু খুব বীরত্বের সহকারে তিনি যুদ্ধ করেছিলেন, তো সেটা তিনি সম্মান পেয়েছিলেন, এবং তাকে গ্রিক বাহিনী সহ আলেকজান্ডারও সম্মান দিয়েছিলেন। প্রায় 3 বছর আলেকজান্ডার উপমহাদেশে ছিলেন। আনুমানিক খ্রিস্টপূর্ব 325 অব্দে তিনি বাহিনী সমেত ফিরে যান। পশ্চিম এশিয়া হয়ে গ্রীসে ফেরার পথে ব্যাবিলনে তার মৃত্যু হয়। এই আলেকজান্ডার নিজের দেশ থেকে বিভিন্ন দেশ দখল করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন, এবং ভারতীয় উপমহাদেশে রাজা পুরুর সঙ্গে তিনি লড়াই করেছিলেন, এবং তিনি পুরুকে অনেক সম্মানও জানিয়েছিল। তারপরে তিনি এই দেশ থেকে যখন ফিরে যাচ্ছিলেন, তিনি ব্যাবিলনে তার মৃত্যু হয়। তো দেখো, এই আলেকজান্ডারের সম্বন্ধে তোমরা আগেও বিভিন্ন কাহিনী পড়বে, আলেকজান্ডার সম্পর্কে জানবে। তো এই আলেকজান্ডার খুব একজন শক্তিশালী রাজা ছিলেন, যিনি বিভিন্ন দেশের রাজাদেরকে হারিয়েছিল। তো সেই রকমই তার লক্ষ্য ছিল যে আমাদের এই ভারতীয় উপমহাদেশ দখল করা, এবং তিনি এখানে পৌঁছেও ছিলেন, এবং বিভিন্ন ছোট ছোট রাজ্য, বড় রাজ্যকে হারিয়েও ছিলেন। কিন্তু তিনি পুরো যে এখানে শাসন করবে সেটা হয়তো তার করা হয়নি। তিনি কোনো দেশেই সেভাবে শাসন করতে পারেননি, কারণ তিনি যুদ্ধনীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি শুধু যুদ্ধ করাতেই বিশ্বাসী ছিলেন, এবং তিনি বেরিয়ে পড়তেন যুদ্ধ করতে। যে একটা দেশে থেকে আমি অনেক বছর রাজত্ব করব, তার লক্ষ্য সেটা ছিল না। তার লক্ষ্য ছিল যে অধিকার করা, তার সাম্রাজ্য বাড়িয়ে নিয়ে যাও। তো তার সেটাই লক্ষ্য ছিল। এই আলেকজান্ডার এর বিভিন্ন কাহিনী রয়েছে, আলেকজান্ডার সম্পর্কে আমরা আগে আরও জানব। তো এখানে আমাদের মৌর্য সাম্রাজ্যে যেতে হবে। তো আলেকজান্ডারের বিষয়ে আমরা আর বেশি কিছু জানবো না। এই আলেকজান্ডার ও তার প্রিয় ঘোড়া বুকেফেলাস, দেখো তোমাদের এই বইয়ের ছবি দেখতে পাচ্ছ, এছাড়াও দেখো এই ছবিটি, তো দেখতে পাচ্ছ এই ছবিটা। তো এই ঘোড়াটার সাথে আলেকজান্ডারের খুব প্রিয় ঘোড়া ছিল এই ঘোড়াটি, এটি নিয়ে তিনি যুদ্ধে নামতেন। তো এটি তার খুব প্রিয় ঘোড়া ছিল এই ঘোড়াটি। নামটা মনে রাখবে, বুকেফেলাস, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো দেখো তারপরে কি বলছে, ভারতীয় উপমহাদেশে পাঞ্জাব পর্যন্ত আলেকজান্ডার এগিয়েছিলেন। এই পাঞ্জাব পর্যন্ত এগিয়েছিলেন আলেকজান্ডার, গঙ্গা উপত্যকার দিকে তিনি এগোননি। তবে আলেকজান্ডারের অভিযানের ফলে উপমহাদেশের উত্তরে ছোট ছোট শক্তিগুলির ক্ষমতা কমে গিয়েছিল। অর্থাৎ যেসব ছোট ছোট রাজ্যগুলো ছিল, যাদের ক্ষমতা বেশি ছিল, সেগুলোরও ক্ষমতা কমে গিয়েছিল এই আলেকজান্ডারের ফলে। তার ফলে খ্রিস্টপূর্ব 320 অব্দ নাগাদ চন্দ্রগুপ্ত মৌর্যের পক্ষে সাম্রাজ্য গড়ে তোলা সহজ হয়। চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বলেছিলাম মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানার আগে আমাদেরকে আলেকজান্ডারের কথা জানতে হবে। এই আলেকজান্ডার আক্রমণের পরেই মৌর্য সাম্রাজ্য গঠন হয়েছিল, মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করেছিল, কারণ এরা সুযোগটা পেয়েছিল
কারণ বিভিন্ন ছোট ছোট রাজ্যগুলো যেসব শক্তিশালী ছিল তাদের কি হয়েছিল, শক্তি কমে গিয়েছিল, আলেকজান্ডার তাদেরকে হারিয়েছিল। সেই সময়ে মগধে আক্রমণ এনেছিল এই চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরেই তিনি এই মগধের সিংহাসনে বসেন। সেটা কিভাবে দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের কথা। উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিল নন্দ রাজারা। অর্থাৎ এই আলেকজান্ডার যখন আমাদের ভারতকে দখল করার উদ্দেশ্যে আক্রমণ এনেছিলেন, তখন মগধ তো একটা বড় মহাজনপদ ছিল, আমরা আগেই জানলাম। তো এই মহাজনপদে রাজা ছিলেন কে, নন্দ রাজারা। এরা যদিও প্রজাদের প্রিয় ছিলেন না, এই নন্দ রাজারা প্রজাদের একটুও প্রিয় ছিল না, প্রজারা এদেরকে পছন্দই করতো না, কারণ এরা খুব অত্যাচার করতো, প্রজাদেরকে খুব অত্যাচার করতো, তাদেরকে দেখতোই না, বলতে গেলে তাদের উপরে অত্যাচার করতো, কর ব্যবস্থা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল, মানুষকে মানুষ বলে মনে করতো না, নির্মমভাবে তারা অত্যাচার করত। চাণক্য নামের এক পণ্ডিত নন্দ রাজাদের রোষের মুখে পড়েন। এই চাণক্যই চন্দ্রগুপ্ত মৌর্যকে সম্রাট বানানোর ক্ষেত্রে অনেকটা নয় বেশিরভাগই এনার গুরুত্ব রয়েছে। আমরা আগে জানব এই চাণক্যকে কি করেছিল, যে নন্দ রাজারা ছিল তারা কি করেছিল, অসম্মান করেছিল এই চাণক্যকে। চাণক্যের সাহায্যেই চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজাদের বিরুদ্ধে যুদ্ধে নামে। এই চাণক্যই চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেছিল এবং তাকে যুদ্ধতে অনেকটাই সাহায্য করেছিল, যার ফলে নন্দ রাজাদেরকে হারাতে পেরেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। শেষে নন্দ রাজা ধননন্দ চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে যান। এইভাবে মগধে মৌর্যদের শাসন শুরু হয়। চাণক্য কি হয়েছিল, নন্দ রাজাদের কি হয়েছিল, অপমান পেয়েছিল নন্দ রাজাদের কাছ থেকে। নন্দ রাজারা চাণক্যকে অপমান করেছিল এবং তারই বলতে গেলে প্রতিশোধ নিতেই তাদের উপর আক্রমণ এনেছিল। এছাড়া চন্দ্রগুপ্ত মৌর্যের তিনি একটি রাজার রূপ দেখতে পেয়েছিল, তো তাকে একটা সম্রাট হিসেবে বসানো হয়েছে ভারতীয় উপমহাদেশে। তিনি স্বপ্ন দেখেছিল চাণক্য যে এই দেশকে এক করতে হবে, কারণ আমাদের দেশে কি হয়েছিল, যেটা আমরা রাজা পুরুষ যে একটু আগে নাম জানলাম, তারও এই স্বপ্নই ছিল যে আমাদের দেশ একত্রিত, আমরা কেন সবার মধ্যে লড়াই করছি, রাজা পুরুরও লক্ষ্য ছিল। কিন্তু রাজা পুরুষেই একজোট করতে পারেনি পুরো দেশকে, কিন্তু চাণক্য করে দেখিয়েছিল। চাণক্যরও এই স্বপ্ন ছিল। চাণক্য এই স্বপ্নটাকে চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরেই এগিয়ে নিয়ে এসেছিল। চন্দ্রগুপ্ত মৌর্যই আমাদের দেশের প্রথম সাম্রাজ্য গঠন করেছিল, অর্থাৎ বিভিন্ন ছোট বড় রাজ্যকে একত্রিত করেছিল এবং তার একটাই সম্রাট হয়েছিল, যিনি ছিলেন কে, চন্দ্রগুপ্ত মৌর্য। তো একটা বড় সাম্রাজ্য গঠন হলো। ছোট ছোট রাজ্যগুলো নিজেদের মধ্যে কি করছে, গণ্ডগোল করছে না, একটা বড় রাজ্য গঠন হলো। বাইরের দেশ থেকে কোনো দেশ যদি আক্রমণ করে, তাহলে আমরা কি করতে পারবো, এই ভারত মাতাকে রক্ষা করতে পারবো। এই ভারত মাতার ভূমিতে তাদেরকে করতে দেবো, দখল করতে দেব না। সবাই যদি একত্রিত হয়, না হলে নিজেদের মধ্যে যদি গণ্ডগোল থাকে, তাহলে তো তারা একদম আলেকজান্ডার যেভাবে আমাদের দেশে ঢুকে পড়েছিল, তিনি দখল করেনি বিশালটা, কারণ তিনি ফিরে যেতে চেয়েছিলেন এবং তার মৃত্যু হয়েছিল। তো সেই কারণে না হলে কি হতো, এই দেশকে পুরো দখল করে নিত। কারণ কি, এই ছোট ছোট রাজ্যগুলো বিভক্ত হয়ে গিয়েছিল এবং নিজেদের মধ্যে একটা কি হতো, কম্পিটিশান হতো যে ওকে আমি সাহায্য করবো না, এ বলছে ওকে সাহায্য করবো, নিজেদের মধ্যে শত্রুতা। তো সেটাকেই চাণক্য কী করেছিল, চাণক্য ছাড়াও চন্দ্রগুপ্ত মৌর্য, এদের স্বপ্ন একত্রিতভাবে পূরণ হয়েছিল যে তারা দেশকে একত্রিত করবে এবং এইটি একটি বড় সাম্রাজ্য গঠন করবে, যার একটাই সম্রাট হবে, তার কোথায় শেষ কথা হবে। তো সেটাই দখল করতে পেরেছিল এবং সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজা, শেষ রাজা ধননন্দকে হারিয়ে মগধের সিংহাসনে বসেন। কেন? কারণ মগধ ছিল একটি বড় মহাজনপদ। তো সেই কারণেই এই মগধকে হারিয়েই চন্দ্রগুপ্ত মৌর্য, নন্দ রাজাদেরকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলো কোথায়? মগধে। এইভাবেই গঠন হলো ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য, যার প্রথম সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে দেখো কি বলছে, এইভাবে মগধে মৌর্যদের শাসন শুরু হয়। নন্দদের সময় উত্তর ভারতে মগধের ক্ষমতা ছড়িয়ে পড়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্য সেই ক্ষমতাকে আরও অনেক বাড়িয়ে তোলেন।
আলেকজান্ডারের সহকারী গ্রিক প্রশাসকদের বিরুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্য যুদ্ধ করেন। সিন্ধু উপত্যকার দখল নিয়ে গ্রিকদের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের সংঘাত বাঁধে। তো দেখো, আলেকজান্ডারের তো মৃত্যু হয়ে গিয়েছিল, কিন্তু তিনি যে এই ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রদেশ দখল করেছিলেন সেগুলোর দায়িত্বে তার বিভিন্ন প্রশাসকরা ছিল। তো সেই রকমই একজন প্রশাসক ছিল আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাস নিকেটর। ইনি কোথায় দখল করেছিলেন? সিন্ধু উপত্যকার দখল নিয়ে এর সঙ্গে কী হয়েছিল? মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাদ বাধে, অর্থাৎ একটা সংঘাত বাধে। তো যুদ্ধ করতে এরা নামার কথা ছিল, অর্থাৎ যুদ্ধ করতে যাবে, সেই সময় এরা কি করেছিল? একটা চুক্তিতে আবদ্ধ হয়েছিল। তো দেখো এখানে কি বলছে, তার সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাদ একটি চুক্তির মাধ্যমে মিটে যায়। অর্থাৎ যে কোনো একটা জায়গা নিয়ে দখল নিয়ে গণ্ডগোল হলে তখন কী হয়? যুদ্ধ হয়। কিন্তু এখানে কি হয়েছিল? তার সঙ্গে অর্থাৎ সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাদ কিভাবে মেটে? একটা চুক্তির মাধ্যমে। দুই পক্ষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, দুজনে একে অন্যকে নানান উপহার ও সুযোগ সুবিধা দেন। ভারতীয় উপমহাদেশে মৌর্য সাম্রাজ্যের প্রথম সাম্রাজ্য, ভারতীয় উপমহাদেশে মৌর্য সাম্রাজ্যই প্রথম সাম্রাজ্য। অর্থাৎ দেখো, আলেকজান্ডার আমাদের ভারতীয় উপমহাদেশে আক্রমণ করেছিল, তারপরে তিনি বিভিন্ন উত্তর ভারতের রাজ্যগুলোকে হারিয়ে ফেলেছিল, তারপরে তিনি কি করেছিল? ফিরে যেতে গিয়ে মারা গিয়েছিলেন। তারপরে এই যে বিভিন্ন প্রদেশগুলোকে তিনি দখল করেছিলেন সেগুলো তার বিভিন্ন প্রশাসক দায়িত্ব নিয়েছিল। তার মধ্যে আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকেটর, তিনিও এক প্রদেশের দখলে ছিল, ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রদেশের। তার মধ্যে সিন্ধু উপত্যকার দখল নিয়ে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে তার বিবাদ বাধে, এবং এই যে একটা সংঘাত বেঁধেছিল, বিবাদ বেঁধেছিল, এটি কিভাবে মিটে? একটা চুক্তির মাধ্যমে। যুদ্ধ হয়নি, তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল। এই চুক্তিতে তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয় বিভিন্নভাবে। এটা সম্বন্ধে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, তো আমি সেটা যাচ্ছি না ভেতরে, তোমাদের এইটুকু জানলেই হবে, পরে আরও জানবে তোমরা। তো এই চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ চুক্তি হয়। তো তারপরেই এই চন্দ্রগুপ্ত মৌর্য সেই সাম্রাজ্য অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট হন খ্রিস্টপূর্ব 325 বা 324 থেকে 300 অব্দ। অর্থাৎ তিনি 324 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন এবং তার সাম্রাজ্য ছিল 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। পাটলিপুত্র ছিল তার রাজধানী। মনে রাখবে এটা। মৌর্য সাম্রাজ্য গড়ে তোলার প্রধান কৃতিত্ব চন্দ্রগুপ্ত মৌর্যের। অর্থাৎ এই মৌর্য সাম্রাজ্য গঠনের পুরো কৃতিত্বটাই কার কাছে যাচ্ছে? চন্দ্রগুপ্ত মৌর্য। তাকে সাহায্য করেছিল চাণক্য। এই চাণক্যই আবার কি বই লিখেছিলেন? অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র গ্রন্থটি লিখেছেন কৌটিল্য। এই কৌটিল্য চাণক্যের মধ্যে একটা মতবিরোধ রয়েছে, আমরা আগে বলবো সেটা। তো এই মৌর্য সাম্রাজ্য গঠন করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য, এবং তিনি এই সাম্রাজ্যের যে সম্রাট হন 324 খ্রিস্টপূর্বাব্দে, যেটা মতান্তর আছে 325 বা 324। তো এই সময়ের মধ্যে তিনি সিংহাসনে বসেন এবং তিনি 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। পাটলিপুত্র ছিল তার রাজধানী। তারপরে দেখো অর্থশাস্ত্র, যেটা এক্ষুনি আমি বললাম। তো দেখো এটা সম্বন্ধে কি বলা হচ্ছে। প্রাচীন ভারতের শাসন পরিচালনার বিষয়ে বেশ কিছু বই লেখা হয়। রাজ্য শাসন কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা থাকতো ওই বইগুলিতে। তেমনই একটি বই কৌটিল্যীয় অর্থশাস্ত্র, এর লেখক কৌটিল্য। অর্থাৎ এই অর্থশাস্ত্র বইটির লেখক কি? কৌটিল্য। এই কৌটিল্যকেই আমরা চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামে চিনি। এই চাণক্যরই আরেক নাম কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, আমরা এটাই জানি। অনেকে কৌটিল্য ও চাণক্যকে একই ব্যক্তি মনে করেন না, কারণ কিন্তু পরবর্তী সময়ে অনেক ঐতিহাসিকই মনে করেন যে কৌটিল্য চাণক্য আলাদা ব্যক্তি। আমরা সবাই জানি যে ইতিহাসের পাতায় সবাই পড়ে এসেছি যে কৌটিল্য চাণক্য বিষ্ণুগুপ্ত এক, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ঐতিহাসিকরা মতবিরোধ করেছে যে কৌটিল্য বা চাণক্য এরা এক নয়, এরা আলাদা ব্যক্তি। ঠিক কবে অর্থশাস্ত্র লেখা হয় তা বলা মুশকিল, যেহেতু এটা প্রাচীনকালে লেখা, তো এটা নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই, তো বলা মুশকিল। খ্রিস্টপূর্ব 3য় শতক নাগাদ এই বইয়ের কিছু অংশ লেখা হয়েছিল, তবে খ্রিস্টীয় 1ম বা 2য় শতক নাগাদ অর্থশাস্ত্র লেখার কাজ সম্পূর্ণ হয়েছিল। সেই চেহারায় আজকে বইটি দেখা যায়। তাই একা কৌটিল্য এই বইটি বোধহয় লেখেননি।
তবে এর মূল বিষয়গুলি তার লেখা বলেই তার নামে বইটি পরিচিত। বইয়ের নামটি থেকেও মনে হতে পারে যে বইটি বোধ হয় শুধু টাকা কড়ি নিয়ে লেখা, আসলে কিন্তু তা নয়। অর্থশাস্ত্রের মতে রাষ্ট্রীয় শাসনকাজে প্রধান হলেন রাজা, তারই কোথায় শেষ কোথায়, এমনকি দরকারে রাজাকে ছল চাতুরিও করতে হতে পারে। দেখো, অর্থশাস্ত্র, অর্থ অর্থাৎ আমরা টাকা পয়সা বুঝি, কিন্তু এটা সেটা না। এখানে যে রাজার যে শাসন অর্থাৎ একটা রাজ্যকে কীভাবে সামলাতে হবে সেই সম্বন্ধেও লেখা আছে। তো এটা কৌটিল্য রচনা করেছো, এটাই তোমরা মনে রাখো। যেহেতু মতবিরোধ রয়েছে, তো সেই কারণে তোমরা চাণক্য না লিখে কৌটিল্যই লিখতে পারো, না হলে এটা কৌটিল্য বা চাণক্য বিষ্ণুগুপ্তই হয়, কিন্তু যেহেতু মতবিরোধ রয়েছে তোমরা কৌটিল্যই বলবে। তো দেখো তারপরে কি বলছে, ছলচাতুরীয় করতে হতে পারে। রাজকার্যের সমস্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা রয়েছে অর্থশাস্ত্রে। বইটিতে শাসকের কি কি করা উচিত তাই বলা হয়েছে, যদিও তার সব উপদেশেই যে মৌর্য শাসকেরা মানতেন তেমন প্রমাণ নেই। মৌর্য আমলের ইতিহাস জানার জরুরি উপাদান অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র বই থেকে আমরা মৌর্য সাম্রাজ্যের ব্যাপারে বিভিন্ন বিষয়ে জানতে পারি। তো দেখো, এই মৌর্য সাম্রাজ্যের বিষয়ে বিভিন্ন সম্পর্কে যখন আমরা জানতে পারি তখনই আমরা চাণক্যের কথা আসি, কারণ চাণক্য এরকম একটি গ্রন্থ লিখেছিলেন, যেটা লিখেছিলেনই তিনি অর্থশাস্ত্র। চাণক্যকেই আমরা মনে করি যে এই গ্রন্থটি লেখার পেছনে তারই হাত আছে এবং তিনিই লেখেন। তো মতবিরোধ থাকলেও আমরা মনে করি সেটাই, এখনও পর্যন্ত প্রমাণ হয়নি। তো কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত একই ব্যক্তি আমরা এখনও মনে করি। এটা মতবিরোধ রয়েছে, এখনও পর্যন্ত প্রমাণও হয়নি, তো আমরা যাচ্ছি না এই বিষয়ে। অর্থশাস্ত্র লিখেছিলেন কৌটিল্য, তোমরা এটাই মনে রাখো। এবং অর্থশাস্ত্র বই থেকে আমরা মৌর্য সাম্রাজ্যের বিভিন্ন বিষয়ে জানতে পারি। তারপরে দেখো কি বলছে, তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা, ভেবে দেখো, অর্থশাস্ত্র বইটি একজন ব্যক্তির লেখা নয়, তেমনি তোমাদের জানা আর কোন কোন বইয়ের লেখক একজন নন। এইরকমভাবে অনেকে মিলে একটা বই লেখা হতো কেন বলে তোমার মনে হয়? প্রয়োজনে পৃষ্ঠা 114 টুকরো কথাটিও আলোচনার মধ্যে আনো। তো দেখো, এখানে বলতে চাচ্ছে যে অর্থশাস্ত্র অনেক বড় গ্রন্থ, যেহেতু অনেক বড় একটা বই, তো বিভিন্ন লোক মিলে এটা লিখেছে এটাই মনে করা হয়, কিন্তু সেটা নিয়েও মতবিরোধ রয়েছে, তো আমরা যাচ্ছি না। তো সেই রকমই আরও কয়েকটি গ্রন্থ নিয়ে বলা হয়, সেই রকম গ্রন্থ হলো রামায়ণ, মহাভারত, যেগুলো অনেক লেখক মিলে লিখেছেন। তো বিভিন্ন সময় বিভিন্ন লেখক একটু একটু করে লিখেছেন, দিয়ে একটা বড় গ্রন্থ সৃষ্টি হয়েছে, এটাই মনে করা হয়। তো এবার দেখো আমরা আসছি যে মৌর্য সম্রাট অশোক, আমরা যেটা পড়েছিলাম একটু আগে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভ যে পড়েছিলাম সেই রাজা সম্রাট অশোক, মৌর্য সম্রাট অশোক। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে তার ছেলে বিন্দুসার সম্রাট হন খ্রিস্টপূর্ব 300 থেকে 273 অব্দ। অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের পরে মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসেন, অর্থাৎ সম্রাট হন বিন্দুসার, তার ছেলে। তিনি খ্রিস্টপূর্ব 300 অব্দে কি হন, সিংহাসনে বসেন এবং 273 অব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। বিন্দুসারের আমলে মৌর্য সাম্রাজ্য বিশেষ পারেনি। চন্দ্রগুপ্ত মৌর্য যেটুকু রেখে গিয়েছিলেন সেটুকুই বলতে গেলে থেকে গিয়েছিল বিন্দুসারের আমলেও। তিনি তার পিতার যে সাম্রাজ্যটা ছিল সেটাকে তিনি টিকিয়ে রেখেছিলেন, একটু নষ্ট হতে দেয়নি। যেটুকু সাম্রাজ্য ছিল সেটুকুই বলতে গেলে রেখে দিয়েছিল। বিন্দুসারের ছেলে অশোক প্রায় 4 দশক শাসন করেন, আনুমানিক খ্রিস্টপূর্ব 273 থেকে 232 অব্দ। এই চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার পরবর্তীকালে কি হয়, রাজা হয়। তারপরে তার ছেলে বিন্দুসারের ছেলে অশোক রাজত্বকাল সম্রাট, অর্থাৎ এই মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসেন। মৌর্য সম্রাট অর্থাৎ এই মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট অশোক। এই অশোক আনুমানিক খ্রিস্টপূর্ব 273 থেকে 232 অব্দ ইনি রাজত্ব করেছিল এই মৌর্য সাম্রাজ্যে। গোড়ার দিকে নাকি অশোক খুব নিষ্ঠুর ছিলেন বলে জানা যায়। আমরা জানতে পারি যে অশোক প্রথম দিকে কি ছিলেন, খুব নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন। সারা জীবনে মাত্র একটি যুদ্ধ করেন তিনি, কলিঙ্গ যুদ্ধ। এই যে সম্রাট, মৌর্য সম্রাট, আমরা যাকে শ্রেষ্ঠ সম্রাট বলছি, ইনি খুব নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন প্রথম দিকে। পরবর্তীকালে তিনি একটি মাত্র যুদ্ধ করেন, সারা জীবনে মাত্র
মাত্র একটি যুদ্ধ করেন, কিন্তু তিনি শ্রেষ্ঠ সম্রাট কেন? দেখো, শ্রেষ্ঠ সম্রাট বলা হচ্ছে কেন আমরা জানবই অবশ্যই। তার আগে জানো, তিনি যে যুদ্ধটি করেছিলেন, একটি মাত্র যুদ্ধ করেছিলেন আমরা বললাম, এই যুদ্ধটি হলো কলিঙ্গ যুদ্ধ। সেই যুদ্ধে অনেক মানুষ মারা যায়। সেই হিংসার জন্য পরে অশোক দুঃখ পান। জানা যায় বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন। এই ঘটনা কলিঙ্গ যুদ্ধের পরেই ঘটেছিল। বৌদ্ধ ধর্মের প্রভাবে হিংসা বন্ধ করেন অশোক, যুদ্ধ করাও ছেড়ে দেন তিনি, পশুদের মারাও বন্ধ করে দেন, সব মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করেন। তবে তার পাশাপাশি সাম্রাজ্যটাও ধরে রাখেন সম্রাট অশোক। তার সাম্রাজ্যে উত্তরে আফগানিস্তান থেকে দক্ষিণে কর্ণাটক পর্যন্ত ছড়িয়েছিল, পশ্চিমে কাথিয়াওয়াড়া থেকে পূর্বে কলিঙ্গ এই সাম্রাজ্যের মধ্যে ছিল। অশোকের আমলেও মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র। তো দেখো, আমরা যে শ্রেষ্ঠ সম্রাট অশোক বলছি, এই যে অশোক প্রথম দিকে খুব নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন। তিনি সারা জীবনে একটি মাত্র যুদ্ধ করেন, যেটি ছিল কলিঙ্গ যুদ্ধ। কিন্তু তিনি এই কলিঙ্গ যুদ্ধ করার পর এই কলিঙ্গ যুদ্ধে দেখতে পেয়েছিলেন অনেক মানুষের মৃত্যু হয়েছিল, এবং তিনি একটা দুঃখ পেয়েছিলেন এই যুদ্ধটা দেখে যে এত মানুষের মৃত্যু হলো। তারপরে তিনি ভেঙে পড়েছিলেন। তারপরে তিনি বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন, এবং তিনি এই যুদ্ধ করার সিদ্ধান্ত ত্যাগ করেন। এবং তিনি এই যে হিংসা, মানুষের মধ্যে হিংসার সৃষ্টি, সেগুলো বন্ধ করার চেষ্টা করেছিলেন। তিনি যুদ্ধ করাও ছেড়ে দিয়েছিলেন, পশুদের মারাও বন্ধ করে দেন, পশুদেরকে মারতে বারণ করেছিল। সব মানুষ যাতে ভালো থাকতে পারে সেই ব্যবস্থায় তিনি করার চেষ্টা করেন। তবে তার পাশাপাশি সাম্রাজ্যটাও ধরে রাখেন সম্রাট অশোক। অর্থাৎ সম্রাট অশোক যুদ্ধ তো অবশ্যই ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তিনি তার সাম্রাজ্যকে টিকিয়ে রেখেছিলেন। অর্থাৎ তার সাম্রাজ্যে একটা সেনাবাহিনী ছিল, যারা যে তার সীমানা ছিল সেটাকে রক্ষা করার জন্য তারা তৈরি ছিল। কিন্তু তিনি যুদ্ধ করা বলতে গেলে ত্যাগই করে দিয়েছিলেন, এবং তিনি মানুষের উদ্দেশ্যে যাতে তারা ভালো থাকে, অর্থাৎ তার প্রজা কল্যাণে তিনি কী হয়েছিল, নিয়োগিত হয়েছিল। অর্থাৎ তিনি নিয়োগ হয়েছিলেন যে প্রজাদের ভালো রাখতে হবে। তো সেই উদ্দেশ্যে সাম্রাজ্য চালানোর নানান দিক। কলিঙ্গ রাজ্য জয় করার ফলে মৌর্য সাম্রাজ্যের এলাকা আরও বাড়ল। কলিঙ্গ রাজ্য অশোক জয় করার পর মৌর্য সাম্রাজ্য আরও বেড়ে গিয়েছিল। এত বড় সাম্রাজ্য এর আগে দেখা যায়নি। ভারতীয় উপমহাদেশে এর থেকে বড় কোনো সাম্রাজ্য দেখা যায়নি এর আগে। তবে শুধু সাম্রাজ্য বাড়লেই সম্রাটদের কাজ শেষ হয় না, ভালোভাবে শাসন কাজ চালানোর বিষয়টাও জরুরি। মৌর্য সম্রাটরা শাসন চালানোর বিষয়ে যথেষ্ট মনোযোগী ছিলেন। সাম্রাজ্যের সমস্ত বিষয়ে সম্রাটের হাতেই ছিল চূড়ান্ত ক্ষমতা। বিচার ব্যবস্থাও মাথায় ছিলেন সম্রাট নিজে। সম্রাট জারি করা আদেশ প্রজারাও মানতে বাধ্য থাকত। তবে মৌর্য প্রশাসনে পুরোহিতদের বিশেষ ভূমিকা দেখা যায় না। মৌর্য সম্রাটরা কোনো যজ্ঞ করে নিজেদের ক্ষমতা দাবি করেননি। তারা দেবাঙ্গ-প্রিয় বা দেবতাদের প্রিয় উপাধি ব্যবহার করতেন। অশোক তার সঙ্গে প্রিয়দর্শী উপাধিও যোগ করেছিলেন। ফলে মৌর্য সম্রাটরা প্রজার কাছে দেবতার মতোই সম্মানীয় ব্যক্তি হিসেবে নিজেদের তুলে ধরতেন। অর্থাৎ আমরা জানি যে প্রাচীনকালে বিভিন্ন সাম্রাজ্যে যে প্রধান ছিল তারা পুরোহিতদের সাহায্য নিতেন, রাজারা পুরোহিতদের সম্মান করতেন। কিন্তু এই যে মৌর্য সাম্রাজ্য ছিল, এতে পুরোহিতদের বিশেষ গুরুত্ব দেখা যায়নি। তো এই সাম্রাজ্যের সর্বা ছিল সম্রাট নিজে। তিনি বিচার ব্যবস্থা সামলাতেন, তিনি পুরো পুরো সাম্রাজ্যকে দেখতেন। বিরাট মৌর্য সাম্রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল মগধ। অশোক নিজেকে মগধ রাজা মগধের বলে ঘোষণা করেছেন। উত্তর ভারতে অনেকগুলি রাজ্য মৌর্যরা জয় করেছিল। সেগুলো ছিল প্রধান শাসন এলাকা। উত্তর পশ্চিম সীমান্ত ও দাক্ষিণাত্যের এলাকাগুলো ছিল প্রান্তীয় অঞ্চল। তবে মগধ ও প্রধান শাসন এলাকাগুলোতেই মৌর্য শাসনের দাপট সব থেকে বেশি ছিল। সম্রাটের পরেই ছিলেন রাজ কর্মচারীরা। তাদের বলা হতো অমাত্য। অমাত্যদের সাহায্যে সম্রাট শাসন চালাতেন। মৌর্যদের সময়ে মন্ত্রী পরিষদ ছিল, তবে তাদের পরামর্শ মানতে সম্রাট বাধ্য ছিলেন না। অমাত্যদের মধ্যে 3 রকম পদের ভাগ ছিল, তাদের বেতনে পার্থক্য ছিল। সম্রাট অশোকের সময়ে অবশ্য অমাত্যদের কথা জানা যায় না, তার বদলে মহামাত্যরা সব থেকে উঁচু পদগুলি পেতেন। সম্রাট অশোকের শাসন ব্যবস্থা অনেকটাই
মহামাত্যদের ওপর নির্ভর করত। মহামাত্যদের মধ্যেও পদের নানান ভাগ ছিল, তাদের কাজের এলাকা আলাদা ছিল। মেয়েদেরও মহামাত্য হিসেবে দায়িত্ব দেয়া হতো। পাটলিপুত্র নগর পরিচালনা মেগাস্তেনিসের চোখে। তো দেখো, এটা বলার আগে অশোকের যে সাম্রাজ্য ছিল সেই সময়ে তার যে শাসন পরিচালনা ছিল, তাদের সম্রাটের পরেই রাজকর্মচারীরা ছিল এবং সেই রাজকর্মচারীদেরকে অমাত্য বলা হতো। কিন্তু এই অমাত্যদের কথার থেকে বেশি সম্রাট অশোকের সময় মহামাত্য বলে রাজকর্মচারীদের কথা শোনা যায়। তো তাদেরই কথা বলা হয়েছে। এই মহামাত্য পদে মেয়েদেরকেও নিয়োগ করা হতো এবং তাদেরকেও বিভিন্ন কাজে দায়িত্ব দেওয়া হতো। তো এই সময় নারীদের কি হয়েছিল, একটা মর্যাদা দেওয়া হতো সব কিছুতে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে। তো দেখো তারপরে কি বলছে, মেগাস্তেনিস যিনি ছিলেন গ্রিসের, তিনি সেলুকাস অর্থাৎ যে সেলুকাস নিকেটর ছিলেন তার দূত হয়ে এখানে এসেছিলেন মৌর্য সাম্রাজ্যে। তো তিনি এই ভারতে যে মৌর্য সাম্রাজ্যের শাসনকলাপ দেখেছিলেন সেই বিষয়ে কিছু লিখেছিলেন তার গ্রন্থে। তো সেটার বিষয়ে আমরা জানব। গ্রিক শাসক সেলুকাসের দূত হয়ে মেগাস্তেনিসের কান্দাহার থেকে পাটলিপুত্রের রাজ দরবারে যান। নিজের বই ইন্ডিকাতে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের কথা লিখেছিলেন মেগাস্তেনিস। যদিও ওই বইটি এখনও পাওয়া যায় না, তবে অন্যান্য গ্রিক লেখকদের লেখায় বইটির নানান অংশ রয়েছে। গ্রিক হিসেবে ভারতীয় উপমহাদেশের ভাষা ও সমাজ পুরোপুরি বুঝতে পারেননি মেগাস্তেনিস, ফলে তার লেখায় অনেক ভুল আছে। তবু মৌর্য আমলের ইতিহাস জানার জন্য ইন্ডিকা জরুরি বিদেশি উপাদান। মেগাস্তেনিসের লেখা থেকে পাটলিপুত্র নগরের শাসন পরিচালনার কথা জানা যায়। নগর পরিচালকদের 6টি দল ছিল, প্রতিটি দলে ছিল 5 জন করে লোক। 6টি দল মিলেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলি দেখাশোনা করত। তারা মন্দির, বন্দর, বাজারগুলির যত্ন নিত আর ঠিক করত জিনিসপত্রের দাম। নগর পরিচালনার কাজে সাহায্যের জন্য থাকতো সেনাবাহিনী। তো দেখো, আমাদের যে ভারতে সেই সময় অতটা গ্রন্থ লেখার চল ছিল না। তো সেই সময় যে সেলুকাসের দূত হয়ে মেগাস্তেনিস আসে, তো তিনিও গ্রন্থ লিখেছিলেন, বিভিন্ন গ্রন্থ। তার মধ্যে তার ইন্ডিকা গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি সেই গ্রন্থে মৌর্য সাম্রাজ্যের ব্যাপারে লিখেছিলেন এবং তিনি যা যা দেখেছিলেন, দেখা সত্ত্বেও তিনি যেহেতু ভারতের লোক ছিলেন না, তো তিনি পুরোপুরি বুঝতে পারেননি সব কথা। সেই কারণে তার যে গ্রন্থটি রয়েছে তাতে বিভিন্ন ত্রুটি রয়েছে। তো তাতে অনেক কিছু ভুলভাল লেখা আছে অবশ্যই, কারণ তিনি বিদেশি, তিনি পুরোপুরি বুঝতে পারেনি আমাদের যে ব্যবহার, আচার আচরণ, তো সেটাই। তাও যে তার গ্রন্থে যেসব বিষয়গুলো লেখা আছে বিদেশি উপাদান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ এবং সেই গ্রন্থ থেকে আমরা বিভিন্ন বিষয় জানতে পারি মৌর্য সাম্রাজ্য বিষয়ে। মেগাস্তেনিসের লেখা এই গ্রন্থটির নাম হচ্ছে ইন্ডিকা। তো এটা ভালো করে মনে রাখবে। সাম্রাজ্য টিকিয়ে রাখতে মৌর্যদের সেনাবাহিনীর দরকার ছিল। সেনাবাহিনীর ওপর সম্রাটের ক্ষমতা ছিল চূড়ান্ত। জানা যায় যে মৌর্যদের সেনাবাহিনী ছিল বিরাট। ঘোড়া, রথ, হাতি, নৌকা প্রভৃতির ব্যবহার ছিল সেনাবাহিনীতে। সঙ্গে ছিল পদাতিক সেনা, যারা পায়ে হেঁটে যুদ্ধ করত। মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচরদের সাম্রাজ্যের খোঁজখবর আনতে কাজে লাগান। বিদেশি বা অচেনা সন্দেহজনক লোক সবার ওপরেই গুপ্তচরের নজর থাকত। রাজকর্মচারী এমনকি রাজপুত্ররাও চরদের নজরে বাইরে যেতে পারত না। সাম্রাজ্যের সব খবর চলে যেত সম্রাটের কাছে। তো দেখো, এই যে মেগাস্তেনিস এসেছিল, আরেকটা কথা বলি, মেগাস্তেনিস চন্দ্রগুপ্ত মৌর্য যে এই সময় শাসনকাল ছিল সেই সময় এসেছিলেন। তো তারপরে দেখো, মৌর্য সাম্রাজ্য তো একটা বড় সাম্রাজ্য ছিল। তো সেই কারণে অনেক সেনাবাহিনীর প্রয়োজন ছিল এবং সেই সেনাবাহিনীর যে সামলানোর দায়িত্ব ছিল সেটা অবশ্যই রাজার অর্থাৎ সম্রাটের হাতে ছিল। চূড়ান্ত ক্ষমতা তার হাতেই ছিল, তিনি সিদ্ধান্ত নিতেন। এছাড়াও মৌর্য সাম্রাজ্যে আরেকটি জিনিস দেখা গিয়েছিল, যেটা ছিল গুপ্তচর পদ্ধতি। তা বিভিন্ন গুপ্তচর পাঠাতেন সম্রাট এবং সাম্রাজ্যের বিভিন্ন খবরাখবর নিতেন। এমনকি রাজকর্মচারীদেরও খবর নিতেন, তাদেরও চোখ এড়াতে পারত না। রাজপুত্রদের উপরেও নজর রাখত এই গুপ্তচররা, কারণ সম্রাট সব খবর পেয়ে যেতেন এই গুপ্তচরদের মাধ্যমে। সাম্রাজ্যের কোথায় কি হচ্ছে, কে কি করছে, সব খবর তার কাছে আসতো।
তো দেখো এখানে আরেকটি কথা বলা হচ্ছে টুকরো কথাতে, মহাস্থানগড়। মহাস্থান বা মহাস্থানগড় হলো বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রত্নস্থল। এখানে পাওয়া গেছে মৌর্য যুগের ব্রাহ্মী লিপিতে লেখা একটি লেখ। মৌর্য সম্রাট অশোকের লিপির সঙ্গে এর মিল খুঁজে পাওয়া গেছে, যার সময়কাল খ্রিস্টপূর্ব ৩য় শতক। মহাস্থান লেখটি লেখা হয়েছিল প্রাচীন পুণ্ড্রনগরের বর্তমান মহাস্থান মহামাত্তর উদ্দেশ্যে। এই লেখাটি আসলে ছিল মৌর্য রাজার আদেশ, যে আদেশে কিভাবে মৌর্য রাজারা দুর্ভিক্ষের অর্থাৎ প্রাকৃতিক বা অন্যান্য কারণে যে জরুরি পরিস্থিতি তৈরি হয় মোকাবিলা করবেন তার পরামর্শ দেওয়া হয়েছে। এই দুর্ভিক্ষ ছিল ৩ প্রকার: পঙ্গপাল ফসল নষ্ট করার দুর্ভিক্ষ, দাবানলের দুর্ভিক্ষ এবং বন্যার ফলে দুর্ভিক্ষ। তো এই দুর্ভিক্ষগুলোর যে আদেশ সেটার বিষয়েই এই যে মহাস্থানগড় লেখতে লেখা ছিল। এটা মহামাত্তদের উদ্দেশ্যে লেখা হয়েছিল, রাজার আদেশ ছিল। তো দেখো এখানে তো আমরা বিভিন্ন সম্রাটের কথা পড়লাম। তো এই যে কৌটিল্যের অর্থশাস্ত্র আমরা একটু আগেই জানলাম, ইনি তার গ্রন্থে রাজাদের বিষয়ে, রাজাদের যে কি দায়িত্ব হওয়া উচিত, কিভাবে সাম্রাজ্য সামলানো উচিত, সেই বিষয়ে এই গ্রন্থে অনেকটা বিস্তারিতভাবে লেখা আছে। তো তিনি কিভাবে লিখেছিলেন দেখো, রাজা হওয়া কি সহজ কথা? রাজা হওয়া অবশ্যই সহজ কথা নয়, তার উপর অনেকটাই দায়িত্ব থাকে, অনেক দায়িত্ব থাকে, অনেক মানুষের বিশ্বাস থাকে তার উপরে, তাদেরকে সামলাতে হয় রাজ্যে, তাদেরকে যে তাদের সুযোগ সুবিধা দেওয়ার উদ্দেশ্য তাকেই পালন করতে হয়। দেখো এখানে কি বলছে, কৌটিল্য অর্থশাস্ত্রে বলেছেন, কুড়ে রাজার প্রজারাও কুড়ে হয়। অবশ্যই যে রাজা কুড়ে হবে তার প্রজারা তো অবশ্যই কুড়ে হবে। রাজা যদি কাজ করেন তাহলে প্রজারাও কাজে ব্যস্ত থাকেন। এটা তো আমরা দেখে এসেছি যে তোমরা তো যদি কোনো বড়োদেরকে তোমার আশেপাশে যদি কেউ কাজ করে তবেই তুমি তাকে দেখেও তোমার কাজ করতে ইচ্ছে করবে, আর যদি সেও কুড়েমি করে তুমিও বলবে আমিও কুড়েমি করি। পড়াশোনার ব্যাপারে তোমার সামনে যদি তোমার বন্ধু সে সবসময় পড়াশোনা করছে, তোমার ভালো না লাগলেও তুমি তাকে দেখে দেখে অটোমেটিক একটা সময় পড়তে শুরু করে দেবে, কিন্তু সে যদি সারাদিন না পড়াশোনা করে তাহলে তোমারও তো ইচ্ছা খেলার দিকে সবসময় থাকবে। তো সেই কারণে একটা সঙ্গদোষী একটা কি হয়, একটা সুন্দর জিনিস তৈরি হয়। যেমন রাজাকে দেখেই তো প্রজারা সব কিছু করবে, রাজা যদি তাদের অপরাধ করে তাহলে প্রজারাও তো সেই রাজ্যে অপরাধী করবে। তো সেটাই, রাজা যদি কাজ করেন তাহলে প্রজারাও কাজে ব্যস্ত থাকেন। তাই একজন রাজা রোজ কি করা উচিত তার তালিকা দিয়েছেন কৌটিল্য তালিকা দিয়েছেন। তিনি বলেছেন যে রাজার কি দায়িত্ব থাকা উচিত, তিনি সারাদিনে কি করবেন সেই দায়িত্ব। 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রতি 12 ঘন্টায় 8 রকম কাজ রাজা করবেন। সূর্য ওঠার ঠিক পর থেকে রাত পর্যন্ত সেই সব কাজ চলবে। তালিকাটা খানিকটা এই রকম দাঁড়ায়। দেখো দিনের দিকে কি বলছে, রাজার যে সারাদিনে আমরা কি জানি, পুরো যে আমাদের 24 ঘন্টা থাকে, 24 ঘন্টা একদিন হয়। তো এই একদিনের মধ্যে 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করেছে, 12 ঘন্টা 12 ঘন্টা। তো এই 12 ঘন্টায় তিনি 8 রকমের কাজ করবেন। দেখো দিনে রাজা কি কাজ করতে হবে কৌটিল্যের মধ্যে। জমা খরচের হিসাব পরীক্ষা করবেন, দেশের সুরক্ষার খোঁজ খবর নেবেন। 2 নগর ও গ্রামে জনগণের সুবিধা অসুবিধার কথা শুনবেন। 3 স্নান খাওয়া ও পড়াশোনা করবেন। 4 নগদ রাজস্ব নেবেন, বিভিন্ন মন্ত্রীদের মধ্যে কাজ ভাগ করে দেবেন। 5 মন্ত্রী পরিষদের পরামর্শ নেবেন, চিঠিপত্র লিখবেন, গুপ্তচরদের আনা গোপন খবর শুনবেন। 6 বিশ্রাম নেবেন বা নিজের খুশি মতো কাজ করবেন, না হলে মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করবেন। 7 হাতি ঘোড়া রথ সৈন্য সামন্তদের অবস্থা খতিয়ে দেখবেন। 8 সেনাপতির সঙ্গে যুদ্ধ ও সেনাবাহিনী নিয়ে আলোচনা করবেন। তো এইগুলো তার দিনের কাজ ছিল একটা রাজা। রাতে কি করবেন, গুপ্তচরদের সঙ্গে কথাবার্তা বলবেন, স্নান খাওয়া ও পড়াশোনা করবেন, বাজনা শুনতে শুনতে বিছানায় শুয়ে বিশ্রাম নেবেন, ঘুমাবেন। সব মিলিয়ে 4.5 ঘন্টা ঘুম বরাদ্দ রাজার জন্য। বাজনার শব্দ শুনেই ঘুম থেকে উঠবেন,
শাসনের নানান পদ্ধতি নিয়ে ভাববেন, কি কাজ করতে হবে তা নিয়েও চিন্তা করবেন। মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন, গুপ্তচরদের বিভিন্ন কাজে পাঠাবেন, পুরোহিতদের আশীর্বাদ নেবেন, নিজের চিকিৎসকদের সঙ্গে দেখা করবেন, প্রধান রাঁধুনি ও জ্যোতিষীদের সঙ্গে দেখা করবেন। তো এই কাজগুলো কৌটিল্যের মতে একজন রাজার করা উচিত এবং রাজা এই কাজগুলোই করবেন। মৌর্য সাম্রাজ্যে এটা প্রচলিত ছিল। তো সেই সময় এইভাবেই কৌটিল্য বলেছিল যে যে একদিন হয়, সে একদিনের মধ্যে এভাবেই একজন রাজাকে দিন ও রাতকে ভাগ করে তার কাজগুলো করা উচিত। তো তোমরাও কি সারাদিনে এরকম ভাগ করে কাজ করো? তো তোমরা যদি এরকম করো তো কমেন্ট করে জানিও। তো সারাদিনে তোমরা কি কাজ করো সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো দেখো তারপরে কি বলছে, বিরাট সাম্রাজ্যের শাসন চালানোর জন্য সম্রাটরা কর নিতেন প্রজাদের থেকে। মৌর্যরাই প্রথম রাজস্ব বা কর ব্যবস্থাকে ঢেলে সাজায়। অর্থাৎ যে একটা তো কর নেওয়া হতো, অর্থাৎ ট্যাক্স, তো সেই ট্যাক্স নেওয়া হতো প্রত্যেকের কাছ থেকে, রাজ্যে যারা থাকতো। তো মৌর্য সাম্রাজ্য সেটা প্রচলিত ছিল, কিন্তু মৌর্য সাম্রাজ্যে এটাকে ঢেলে সাজানো হয়। অর্থাৎ প্রাচীনকাল থেকে যেই কর ব্যবস্থা চলে আসছে সেটা না করে তারা একটা সুন্দরভাবে, যেটা প্রজাদের জন্য সুবিধা হবে, সেইভাবে ঢেলে সাজিয়েছিল। কারণ এর আগে মগধে নন্দ রাজারা ছিল এবং তারা যেই সময় ছিল সেই সময় কর ব্যবস্থা প্রজাদের জন্য অনেকটাই বাড়ানো হয়েছিল, যেটা তাদের পক্ষে সম্ভব ছিল না। তো সেই করগুলোকে তুলে দিয়ে, বিভিন্ন করগুলোকে তুলে দিয়ে নতুনভাবে মৌর্যরা একদম প্রজাদের জন্য সুবিধার জন্য কর ব্যবস্থা চালু করে। রাজস্বের বেশিরভাগটাই আসতো কৃষি থেকে, অর্থাৎ চাষবাস থেকে। চাষি তার ফসলে 6 ভাগের 1 ভাগ দিত রাজস্ব হিসেবে। বলি ও ভাগ নামে দুরকম ভূমি রাজস্ব মৌর্য আমলেও চালু ছিল। তো এই সময়েও দুটো কর, যেটা হচ্ছে বলি ও ভাগ নামে দুরকমের ভূমি রাজস্বের প্রচলন এই সময়েও ছিল। তবে সম্রাট চাইলেই কর ছাড় দিতে পারতেন। অর্থাৎ সম্রাট যদি চাইতেন কাউকে কর ছাড় দিতেন, তাহলে তিনি সেটা পারতেন। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী গ্রামের বলিকর ছাড় দিয়েছিলেন সম্রাট অশোক। গৌতম বুদ্ধের জন্মস্থানে সম্রাট অশোক এই কর ছাড় দিয়েছিলেন, বলিকর। কারিগর, ব্যবসায়ী, বণিক সবার থেকে কর আদায় করত মৌর্য প্রশাসন। তবে পাটলিপুত্রে বসে বিরাট সাম্রাজ্য থেকে কর আদায় করত মৌর্য প্রশাসন। তবে পাটলিপুত্রে বসে বিরাট সাম্রাজ্য শাসন করা সম্ভব ছিল না। সেই সাম্রাজ্যের নানান প্রদেশেও শাসন কাজের দেখভাল করার বিষয়ে সম্রাটদের ভাবতে হতো। প্রদেশের নিচে ছিল জেলা প্রশাসন। জেলা প্রশাসনকে আহার বলা হতো। তো এটা মনে রাখবে, মৌর্য সময়কালে যে সাম্রাজ্যের শাসনকালে জেলা প্রশাসনকে আহার বলা হতো। এইভাবে সম্রাট ও তার নিচে রাজকর্মচারীদের নানান স্তরভাগে দেখা যায় মৌর্য শাসন ব্যবস্থায়। সাম্রাজ্যের নানান অঞ্চলে জনগণের ভাষা ছিল আলাদা। সেই কথা মাথায় রেখেই সম্রাটের বক্তব্য বিভিন্ন ভাষায় প্রচার করা হতো। সাম্রাজ্যের উত্তর অংশে ব্যবহার হতো পালি ভাষা, অন্যদিকে দক্ষিণ অংশে বক্তব্য প্রচারের ভাষা ছিল প্রাকৃত। তো এই পালি ভাষা অনেক পুরনো, সংস্কৃত ভাষার থেকেও পুরনো এই ভাষা মনে করা হয়। তো দেখো তারপরে কি বলছে, তো বিভিন্ন এত বড় একটা সাম্রাজ্য, আমরা জানি যে ভারতে বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে। তো তখনও সেই রকমই ছিল, বিভিন্ন ভাষায়। তো সেই কারণে তার বক্তব্য প্রচার করতে হতো। শুধু কর্মচারী, সেনা, গুপ্তচরদের উপরেই মৌর্য সাম্রাজ্যের ভিত দাঁড়িয়েছিল না। মৌর্য সম্রাট অশোক তার ধম্মনীতি বা ধর্মনীতি দিয়েই জনগণকে একজোট করতে চেষ্টা করেন। কলিঙ্গ যুদ্ধের পর আর যুদ্ধ করেনি অশোক। হিংসার বদলে শান্তির নীতি নেন তিনি। বৌদ্ধ রীতিনীতি তার উপরে ছাপ ফেলেছিল। মানুষ ও পশু পাখিদের ওপর হিংসা বন্ধের জন্য চেষ্টা করেন অশোক। সাম্রাজ্যের সব জায়গায় ধর্মের কথা পৌঁছে দেন তিনি। অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মের মূল কথায় বেশ কিছু মিল দেখা যায়। অর্থাৎ দেখো, বৌদ্ধ ধর্ম যে আছে সেখান থেকেই তো অশোক দীক্ষা নিয়েছিল, বৌদ্ধ ধর্মে তিনি দীক্ষা নিয়েছিল। কিন্তু তিনি একটা নতুন মানুষকে একজোট করার জন্য তিনি একটা কি চালু করেছিলেন ধর্মনীতি, সেটাকে বলা হয় অশোকের ধর্ম। তো এই অশোকের ধর্ম কিন্তু বৌদ্ধ ধর্ম নয়। কারণ অষ্টাঙ্গিক
মার্গের মতো বিষয় অশোকের ধর্মে নেই, এমনকি তাতে নেই নির্মাণ লাভের কোথাও। আসলে ধর্ম কতগুলো সামাজিক আচরণের ওপরে বেশি জোর দেয়। হিংসা না করা এর মূল কথা, প্রাণী হত্যা বন্ধ করার ওপরেও জোর দিয়েছিলেন অশোক। এমনকি শিকার ও মাছ ধরার উপরেও তিনি নিষেধ জারি করেন। অশোক ঘোষণা করেন এক প্রাণী অন্য প্রাণীর খাবার হতে পারে না। এর পাশাপাশি দয়া, দান, সত্যকথন এইসব আচরণের কথা ধর্মে বলা হয়েছে। বাবা মা, গুরুজনদের মেনে চলার কোথাও ধর্মে বলা হয়েছে। এই উপদেশগুলি বিশেষ কারোর জন্যই নয়, সব মানুষের জন্যই অশোক তার ধর্মের কথা বলেন। অশোক প্রজাদের নিজের সন্তান বলেছিলেন, তাই মনে করা হতো প্রজারা পিতার মতো সম্রাটকে মানবে। সম্রাটকে মেনে চলাই ছিল মৌর্য শাসনের মূল ভিত। তো দেখো, যে প্রজাদেরকে একজোট করার জন্য অশোক কি করেছিল, বৌদ্ধ ধর্মে তিনি দীক্ষিত হলেও তিনি একটা নতুন ধর্মনীতি চালু করেছিলেন, যেটা বৌদ্ধ ধর্ম থেকে অনুপ্রাণিত হয়েছিল। বৌদ্ধ ধর্ম নয়, সেটা হচ্ছে অশোকের ধর্ম। এই অশোকের ধর্মটি চালু করার প্রধান উদ্দেশ্য ছিল যেটা হচ্ছে হিংসা না করা, অর্থাৎ হিংসাকে ত্যাগ করতে বলেছিলেন। তো অশোক বলেছিলেন, এছাড়াও তিনি বলেছিলেন যে প্রাণী হত্যা বন্ধ করতে। তিনি বলেছিলেন যে শিকার ও মাছ ধরার উপরেও তিনি নিষেধ জারি করেন। তিনি এটা নির্দিষ্ট একটা জাতির উদ্দেশ্যে বলেনি, তিনি তার সব প্রজার উদ্দেশ্যে এটা বলেছিল মানার জন্য। তিনি এছাড়াও বলেছিল যে এক প্রাণী অন্য প্রাণীর খাবার হতে পারে না কখনোই, তাই প্রাণী হত্যা করতে বারণ করেছিল এবং যে প্রাণীদেরকে কি বলেছিল, হত্যা করতে বারণ করেছিল। এছাড়া এক ধরনের প্রাণী অন্য প্রাণীর কাছে খাবার হতে পারে না, এটাও তিনি বলেছিলেন। এর পাশাপাশি তিনি বলেছিলেন বাবা মাকে সম্মান দিতে, গুরুজনদেরকে সম্মান করতে। এগুলো তিনি তার অশোকের ধর্মতে বলেছিলেন এবং প্রজাদেরকেও মেনে চলার তিনি অনুরোধ জানিয়েছিলেন। তো তিনিই বলেছিলেন যে তার যে প্রজারা রয়েছে, অশোকের যে প্রজারা, তাদেরকে বলেছিল তার সন্তান বলে। অশোক বলেছিলেন যে সব প্রজাই নিজের সন্তান বলেছিলেন অশোক, সব প্রজাকেই তিনি তার নিজের সন্তান বলেছিলেন। তারপর দেখো, টুকরো কথাতে আরেকটি জিনিস বলেছে, মৌর্য শাসন জঙ্গলের বাসিন্দা। তো এই জঙ্গলের বাসিন্দা সম্পর্কে কিছু বলেছে। দেখো, মৌর্য শাসকরা বিভিন্ন ধরনের লোকেদের একটি শাসনের আওতায় আনতে চেয়েছিল, কিন্তু জঙ্গলের বাসিন্দাদের প্রতি তাদের মনোভাব ভালো ছিল না। বনে যারা থাকে তাদের নিজ, অসভ্য ও বুনো বলে ধরা হতো। অটবি মানে বন, বনে যারা থাকে তারা আটবি। তারা নাকি মৌর্য সাম্রাজ্যে নানান গোলমাল পাকাতো। আরেক দল বনবাসী ছিল অরণ্যচর, তারা ছিল ভালো ও শান্ত। তবে বনবাসীদের জনপদের অংশ ধরা হতো না। গুপ্তচরেরা ঋষির ছদ্মবেশে বনবাসীদের উপর নজর রাখত। বন থেকে অনেক কিছু পাওয়া যেত, তাই বনের উপর সম্রাটের দখল কায়েম করার দরকার ছিল। গাছ কাটলে বা পশু পাখিদের মারলে বনবাসীদের শাস্তির কোথাও বলেছিলেন সম্রাট অশোক। মৌর্য শাসনের শেষ দিক, কুষাণ ও সাতবাহন শাসন। তো দেখো, মৌর্য শাসনের যে তিনজন সম্রাটের আমরা নাম জানলাম, কার কার কথা? চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এছাড়া তার ছেলে বিন্দুসার, আর অশোকের কথা বললাম। তো এই মৌর্য শাসন যে মগধে ছিল সেটি একদিন যে পতনের দিকে চলে গিয়েছিল। দেখো কিভাবে, সম্রাট অশোক মারা যাওয়ার পর মৌর্য সাম্রাজ্য নানান রকম সমস্যা দেখা দেয়। সম্রাট অশোকের মারা যাওয়ার পরেই যে মৌর্য সাম্রাজ্য ছিল তাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যোগ্য সম্রাটের অভাবে ছোট রাজারা স্বাধীন হওয়ার চেষ্টা করে। যে অশোকের মারা যাওয়ার পর মৌর্য সাম্রাজ্যের সেভাবে যোগ্য সম্রাট ছিল না, তার ফলে যেসব ছোট ছোট রাজারা আছে তারা স্বাধীন হতে চেয়েছিল। এই সময় নানান বিদেশি জাতি ভারতে আসতে থাকে এবং বিভিন্ন বিদেশি জাতি ভারতের উপর আক্রমণ করতে থাকে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। খ্রিস্টপূর্ব 187 অব্দ নাগাদ শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে সরিয়ে রাজা হলেন পুষ্যমিত্র শুঙ্গ। তো এই যে 187 অব্দ নাগাদ মৌর্য সম্রাটকে সরিয়ে পুষ্যমিত্র শুঙ্গ মগধের সিংহাসনে বসেছিলেন। তো এইভাবেই যে মৌর্য সাম্রাজ্যের শাসনকাল চলেছিল সেটি পতন ঘটে, অর্থাৎ শেষ হয়। মনে রেখো,
মৌর্যদের পর মগধে শুরু হলো শুঙ্গদের শাসন। পুষ্যমিত্র এবং অগ্নিমিত্র ছিলেন শুঙ্গদের দুজন প্রধান শাসক। শুঙ্গদের প্রায় 50 বছর পরে মগধের শাসন হয় কার্ণবরা। চারজন কার্ণব শাসকদের কথা জানা যায় খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ ভাগে কার্ণবদের শাসনেও শেষ হয়ে গিয়েছিল। এই সময় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্তে রাজনৈতিক অবস্থা বদলে যায়। ব্যাকট্রিয়ার গ্রিকরা ও শক প্রহল্লবরা অনেক অঞ্চলে শাসন শুরু করে, যদিও কুষাণরাই শেষ পর্যন্ত সাম্রাজ্য তৈরি করেছিল। তো দেখো, এই যে আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানলাম, আমরা আজকে কি জানলাম, যে সাম্রাজ্যের কথা জানলাম, সম্রাট কাকে বলে জানলাম, তারপরে আমরা জানলাম যে মৌর্য সাম্রাজ্য অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য, তাদের যে শ্রেষ্ঠ রাজাগুলোর নাম এবং তাদের সম্বন্ধে, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, আর যে মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট বৃহদত্ত। তো দেখো, এটাকে আমরা যদি ছক হিসেবে সাজাই এবং এদের তোমাদের সহজভাবে যাতে মনে থাকে, মৌর্য সাম্রাজ্য বা মৌর্য বংশ 324 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ এদের মগধে রাজত্ব ছিল। প্রতিষ্ঠাতা, প্রথম সম্রাট বা প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। এনার রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 325 বা 324, এটা মতান্তর আছে, থেকে 300 অব্দ পর্যন্ত। তারপরে রাজা হয়েছিলেন তার ছেলে বিন্দুসার। এনার রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 300 থেকে 273 অব্দ। এনার সময়ের যে তার বাবা যে রাজ্যটি দিয়ে গেছিল, অর্থাৎ তার যে সাম্রাজ্যটি ছিল সেটাকে ইনি টিকিয়ে রেখেছিলেন, কোনো জায়গায় ইনি ছোট করতে দেয়নি, সাম্রাজ্যটাকে একই রকম রাখতে পেরেছিলেন। তারপরে রাজা হয়েছিলেন অশোক, যিনি শ্রেষ্ঠ সম্রাট হিসেবে পরিচিত এই মৌর্য সাম্রাজ্যের। তার রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 273 থেকে 232 অব্দ। তারপরে আমরা জানতে পারলাম যে মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট বৃহদত্ত, যিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট, ইনি 187 অব্দ নাগাদ এনার রাজত্ব শেষ হয়েছিল। তো দেখো, এই মৌর্য সাম্রাজ্যের যে পতনের দিকে দ্রুত এগিয়ে গিয়েছিল। সম্রাট অশোকের মারা যাওয়ার পরেই এই সম্রাট অশোক মারা গিয়েছিল 232 অব্দে, আর 187 অব্দের মধ্যেই এই সাম্রাজ্য অর্থাৎ শেষ হয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে যে এই যে মৌর্য সাম্রাজ্যে অশোকের পর সেরকমভাবে যোগ্য সম্রাটের উৎপত্তি হয়নি, যারা যেই বড় সাম্রাজ্য চালাতে পারবে সেরকম যোগ্য শাসক আর ছিল না। এছাড়াও এই সময় বিভিন্ন বিদেশি জাতি আক্রমণ এনেছিল, আর যে ছোট ছোট রাজারা ছিল তারাও স্বাধীন হওয়ার চেষ্টা করছিল। যেহেতু অযোগ্য শাসকরা ছিল, তো তারা সুযোগ পেয়ে গিয়েছিল। তো সেই কারণেই আস্তে আস্তে কি হয়, মৌর্য সাম্রাজ্য ধ্বংসের দিকে এগিয়ে যায়। তো আজকে আমরা এতদূর অবধি জানলাম যে মৌর্য সাম্রাজ্য আজকে আমরা শেষ করলাম, এবং আমরা এর পরের যে ভিডিওটি, এর পরের পার্টে আমরা শুরু করব কুষাণ সাম্রাজ্য থেকে, এবং আমরা কুষাণ সাম্রাজ্য থেকে আরও কয়েকটি সাম্রাজ্যের কথা জানব এবং তাদের সম্বন্ধে আমরা ভালো করে জানতে পারব। তো আজকে আমরা আলোচনা করলাম যে এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ আমরা জিনিস জানবো, যেগুলো আমরা এর পরের পার্টে জানতে পারবো। তো আশা করি তোমরা এত দূর পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। তো দেখা হবে পরের পার্টে, এবং সেখানে আরও আমরা আলোচনা করব এই অধ্যায়ের বিষয়ে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।